একটা বিশেষ সিদ্ধান্ত হয়। তো সেই সিদ্ধান্তটাতে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে এবং সেইখানে সিদ্ধান্তের প্রশ্নে যে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া হয় সেই পক্ষে বিপক্ষে ভারতের পক্ষ থেকে কোনো ভোট দেওয়া হয়নি। ইন্ডিয়া বিকাম অ্যাবস্টেন্ড ফ্রম ভোটিং। এখন এই নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন আলোচনা হচ্ছে, বিশেষত ফরেন মিডিয়া এটাকে নিয়ে খুব আলোচনা করছে। এবং আসলে এর পিছনে কারণটা কি, সেটাও কারণ সেটা হচ্ছে ওখানে যিনি আমাদের ইউএনে যিনি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন মিস্টার পি হরিশ, সে পি হরিশ তার ব্যাখ্যায় বলেছেন যে আমরা এই এই জন্য ভোট দিচ্ছি না, কারণ দেখা গেছে যে যে টেররিস্ট গ্রুপেদের মধ্যে যে এলইটি এবং জেইএম এরা পাকিস্তানে হয়ে বা আফগানিস্তানের মাটিতে এসে বিভিন্ন রকমের আক্রমণ করছে এবং সেই বিষয়টা খুব স্পেসিফিক করে ওখানে উল্লেখ করা হয়নি প্রথম, যদি এর পিছনে আরও অনেক একটা বড় কারণ আছে। সেই কারণটাই আমি আপনাদের কাছে আজকে বিশ্লেষণ করে বলবো। আমি এইটা নিয়ে আলোচনা করার আগে বিভিন্ন তথ্যগুলো সার্চ করছিলাম। সার্চ করতে গিয়ে দেখলাম আসলে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা দীর্ঘদিনের সম্পর্ক, মানে আজকে স্বাধীনতা বলে নয়, তার অনেক আগের সম্পর্ক। কারণ বলা হয় এককালে এই আফগানিস্তান নাকি ভারতেরই, যে মানে হয়তো অনেক দিন আগেই, কিন্তু ভারতেরই এককালে আফগানিস্তান আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা হয়ে যায়। পাকিস্তান অনেক আগেই আলাদা হয়েছে। তো যাই হোক, এই আফগানিস্তান একটা ভারতের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক আছে, একটা সাংস্কৃতিক সম্পর্ক আছে। এবং আফগানিস্তানে ভারতের যে একটা সাংস্কৃতিক প্রভাব, ধর্মীয় প্রভাব আছে, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। কারণ ওখানে একটা বুদ্ধ ধর্মের প্রভাব ছিল, একসময় বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। ওখানে বামিয়ান বুদ্ধ একটা বিশাল বুদ্ধ মূর্তি ছিল, একটা পাহাড়ের উপরে খোদাই করা। এছাড়া ওখানে আফগানিস্তানে বেশ কিছু শিখ গুরুদুয়ারা আছে, ওখানে অনেক যে শিখ ধর্মাবলম্বী মানুষ আফগানিস্তানে বসবাস করতেন। কিন্তু আফগানিস্তান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন একটা টার্মোইল, একটা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। প্রথম হচ্ছে আফগানিস্তানে তো শাহরা রাজত্ব করতো, তারপরে বিভিন্নভাবে পরিবর্তন হতে 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 একটা সময় তালিবান ক্ষমতা এসেছিল। তো তালিবান ক্ষমতায় আসার পর তারপর আমেরিকা ওখান থেকে তালিবান দিকে হটিয়ে দেয়, বিশেষত পাকিস্তানের সহায়তায় হটিয়ে দেয় একটা সময়। এবং হটিয়ে দিয়ে ওখানে হামিদ কারজাইয়ের সরকারকে ওখানে বসায়। হামিদ কারজাই ছিলেন তখন আফগানিস্তানের রাষ্ট্রপতি। তিনি অনেক দিন, প্রায় 13 বছর, 2001 থেকে 2014 সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসাবে কিন্তু দেশ পরিচালনা করেছিলেন। এরপর ওখানে আসেন আশরফ ঘানি। আশরফ ঘানি তিনিও এসে 2014 থেকে 2021 পর্যন্ত ছিলেন। আর আমেরিকান ফোর্স ওখানে ভীষণভাবে উপস্থিত থাকতো এবং এই যে যারা সরকার পরিচালনা করতো, এই প্রেসিডেন্ট বা প্রশাসন তার, সে প্রশাসনকে সরকার পরিচালনা করতে সাহায্য করত। এখন আমেরিকা যেহেতু একটা ওপেন সোসাইটি বলা যায়, সেই হিসেবে আমেরিকা ওখানে পরোক্ষে প্রশাসনিক একটা প্রভাব থাকার জন্য ওখানে একটা মুক্ত হাওয়া শুরু হয়েছিল। মুক্ত হওয়ার জন্য যে ওখানে মহিলাদের শিক্ষা, মহিলাদের পড়াশোনা, মহিলাদের স্কুল কলেজ যাওয়া, মহিলাদের টিভি অ্যাঙ্কারিং করা এবং বিউটি পার্লার যাওয়া, এই সমস্ত বহু রকমের স্বাধীনতা ছিল। গাড়ি চালানো, এই সমস্ত বহু রকমের স্বাধীনতা ছিল। কিন্তু এই যে এই সময়কালটা, এই 2001 থেকে 2021 সাল পর্যন্ত, এই সময়কালের মধ্যেও কিন্তু তালিবান ওখানে পুনরায় বারবার সক্রিয় হতে শুরু করে। এবং বলা হয় যে ফলে তালিবান পাকিস্তান থেকে যেই ওখানে হচ্ছে যে আমেরিকান ফোর্সের সঙ্গে বা ওই যে হামিদ কারজাই বা আশরফ ঘনির যে ফোর্স ছিল, অর্থাৎ যে সৈন্যবাহিনী ছিল, তাদের সঙ্গে বিভিন্ন সময় লড়াই করতো, চোরাগোপ্তা আক্রমণ করতো, গেরিলা যুদ্ধ চালাতো। এইভাবে করে করে সরকারকে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত দেখা গেলো আমেরিকান ফোর্স একটা সময় 2021 সালে বাগরাম এয়ারপোর্ট থেকে সমস্ত তাদের সৈন্যবাহিনী সব তুলে নিয়ে চলে যায় এবং বেশ কিছু সিভিলিয়ানও যারা আফগানিস্তানে থাকতে চায়নি তারাও তাদেরকেও শেষ ফ্লাইটে তুলে নিয়ে যায় এবং বেশ কিছু লোক জবরদস্তি করে উঠে গেছিলো। এইভাবে সেই ফ্লাইট চলে যায়। তারপর থেকে আস্তে আস্তে করে আফগানিস্তানে তালিবান শাসন আবার প্রতিষ্ঠিত হয়। এই যে তালিবান শাসন প্রতিষ্ঠিত হলো, তালিবান ক্ষমতায় আসার পরেই এটা আফগানিস্তান ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান বলে এই রাষ্ট্রটাকে ঘোষণা করে, যেটা একটা ইসলামিক রিপাবলিক।
এবং এখানে তালিবানের যে নেতারা ছিল সেই তালিবানের নেতারাই হচ্ছে সেখানে কিন্তু সেখানকার যে প্রশাসনিক প্রধান হয়ে যান। এবং ওখানে যিনি সুপ্রিম লিডার তিনি হচ্ছেন এখন হচ্ছে যে হৈবাতুল্লাহ আখুনজাদা। এই হৈবাতুল্লাহ আখুনজাদা তিনি হচ্ছে যে কট্টর হচ্ছে যে সমর্থক, এবং তিনি সেই দেশের যাবতীয় আইন প্রশাসনের সর্বময়কর্তা বলা যেতে পারে। এবং তিনি ওখানে কঠিনভাবেই যে শাসন, সেই শাসন কিন্তু প্রবর্তিত করেছেন। এখন এই যে আফগানিস্তান, এই আফগানিস্তান কিন্তু অ্যাকচুয়ালি একটা ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি মানে এর চারপাশে জমি আছে, ভূমি আছে, কিন্তু এর চারপাশে কোনো জায়গায় কোনো সমুদ্র নেই। তো এর সমুদ্র বলতে এর কাছাকাছি সমুদ্র বলতে ইরানের সমুদ্র আছে, ইরানে 5-6টা পোর্ট আছে, তার মধ্যে ছাবার পোর্ট আফগানিস্তান থেকে কাছে। এর বাইরে আফগানিস্তানের যে চারপাশে যে দেশগুলো সেটা হচ্ছে একদিকে ইরান, একদিকে তুর্কমেনিস্তান, একদিকে উজবেকিস্তান, একদিকে তাজিকিস্তান, আর একদিকে পাকিস্তান। তো পাকিস্তানের একটা পোর্ট আছে, সেটা করাচি পোর্ট। করাচি পোর্ট ছাড়াও সেটা তো সিন্ধ প্রদেশে আছে, পাকিস্তানের ম্যাপ যদি দেখা যায়। এছাড়াও আফগানিস্তানের যে নিয়ারেস্ট যে এলাকাটা পাকিস্তানের, সেটা হচ্ছে আপনার বালুচিস্তান, এবং পাকিস্তানের যে উত্তরের দিকটা সেখানে যে পাঞ্জাব তো 4টে প্রদেশ, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, আর হচ্ছে কি যে আপনার খাইবার পাখতুনওয়ালা। তো এই যে খাইবার পাখতুনওয়ালা, তো এই খাইবার পাখতুনওয়ালা কেপিকে, তো এইটা ওর সঙ্গেও আফগানিস্তানের একটা যোগ আছে। এবং ব্রিটিশরা যাওয়ার সময় কী করে, এই যে খাইবার পাখতুনওয়ালাকে এখানে একটা পাকিস্তানের সঙ্গে ভাগ করার জন্য একটা লাইন টেনে দেয়, সেই লাইনটি বলে ডুরান্ড লাইন। তো সেই ডুরান্ড লাইনটা আফগানিস্তান আবার মানে না, বিশেষত তালিবানরা এখন একদমই মানে না। এবং এই ডুরান্ড লাইন বর্ডারে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা ভয়ানক বিভিন্ন সময় সংঘর্ষ বর্ডার এরিয়াতে বর্ডার ফোর্সের সঙ্গে লেগেই আছে। এবং প্রচুর আফগান মানুষ পাকিস্তানের ওই অঞ্চলটায় থাকে, এবং পাশতুন মানুষ থাকে। ফলে তারা তাদেরকে আফগানিস্তানের নাগরিক বলে মনে করে, কিন্তু থাকে পাকিস্তানে। এছাড়াও কি যে যখন তালিবান আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে 2021 সালে, 2020-21 সালে যখন সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন আফগানিস্তানে বহু উদারমনা মানুষ যারা ওই মুক্ত আবহাওয়ার মধ্যে একটু বসবাস করে ছিল, তারা পাকিস্তানের দিকে চলে আসতে পারে। কারণ তালিবান শাসনের অপেক্ষায় পাকিস্তানে একটু মুক্ত আবহাওয়া আছে, মেয়েদের স্কুল যাওয়া, লেখাপড়া শেখা, কলেজ যাওয়া, অ্যাঙ্কারিং করা, সিনেমা করা, এসবের কিন্তু কোনো বাধা নেই এখনও পর্যন্ত, সেটা দেখাই যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, সেটা একটা অন্য বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে যে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা দীর্ঘদিনের কালচারাল রিলেশনশিপ ছিল। এর বাইরে হচ্ছে যে দেখা গেছে, আমরা জানি যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের একটা খুব পরিচিত একটা নাটক চলতো, ছোটোবেলায় পড়ছিলাম, কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা মানে আফগানিস্তান থেকে কাবুলিওয়ালারা এদেশে আসতো, ও দেশে বিভিন্ন জিনিসপত্র নিয়ে দেশে বিক্রি করতো, এবং ওদিকে বলা হয় ওরা এখানে এসে নাকি ওই সুদে টাকা খাটাতো, অর্থাৎ যে মহাজনী কারবার, সেই মহাজনী কারবার করতো এবং আবার ফিরে যেত। আমি যখন কলেজে পড়ার সময় কলকাতায় ছিলাম, তখনও দেখেছিল 70 সালের ঘটনা। তখনই কিন্তু কাবুলিওয়ালাদিকে দেখতে পাই যে কলকাতায় বিশাল লম্বা চেহারা, মাথায় বিশাল পাগড়ি, বিশাল সুদর্শন চেহারা দেখতে, টকটকে ফর্সা মানুষগুলো, তারা কিন্তু ওখানে কলকাতায় বিভিন্ন জায়গায় খিদিরপুর, তারপর ধর্মতলার কাছাকাছি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ডেরা বেঁধে 4-5 জন করে থাকতো, এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই সুদে ব্যবসা করতো, এবং আফগানিস্তান থেকে খেজুর টেজুর বা অন্যান্য জিনিস এখানে নিয়ে এসে বিক্রি করতো, এবং যাওয়ার সময় এখান থেকেও কিছু জিনিস ওখানকে নিয়ে যেতে শোনা যায়, বাগবাজার টাগবাজার দিকেও কিছু থাকতো শোনা যায়। তো এইটা হচ্ছে যে আমরা দেখেছি, অর্থাৎ এখানে বাদ দিলেও সারা ভারতবর্ষের সঙ্গেই এই আফগানিস্তানের একটা সাংস্কৃতিক সম্পর্ক এবং যাওয়া আসা আদান প্রদান কিন্তু ছিল, যেহেতু সেটা ইদানিংকালে খুবই কমে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই আফগানিস্তান যে তালিবান ক্ষমতায় আসার পর এই ইউএনজি, ইউনাইটেড নেশনস, কিন্তু তার বেশিরভাগ দেশই আফগানিস্তানকে এখনও স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি, এবং তার জন্য ওরা অনেকটা একপেশ হয়ে আছে। যদিও আফগানিস্তানের অর্থনীতি এখন পর্যন্ত খুব একটা আন্তর্জাতিক অর্থনীতি হিসাবে যদি ডলারকে এক্সচেঞ্জ রেট হিসেবে ধরা হয়, সেটা কিন্তু এখনও পর্যন্ত খুবই খারাপ নয়। তার কারণটা হচ্ছে আফগানিস্তানে অনেক ন্যাচারাল রিসোর্স আছে, সেইটা একটা মস্ত বড় ব্যাপার। তো সেই ন্যাচারাল রিসোর্স ওরা বিভিন্ন দেশকে দিচ্ছে, এবং এই স্বাধীন হওয়ার পর দেখা গেল ধীরে ধীরে সেখানে চীন এসে ঢুকতে আরম্ভ করলো। চীন এসে যে ঢুকতে পারলো, চীনের কাছে একটা সবচেয়ে
যে লোভনীয় ব্যাপার ছিল আফগানিস্তানের, সেটা হচ্ছে আফগানিস্তানে ভীষণ প্রাকৃতিক সম্পদ আছে। প্রাকৃতিক সম্পদের মধ্যে যেমন হচ্ছে যে লিথিয়াম, ম্যাঙ্গানিজ, সোনা, তামা, এই সমস্ত খুব খুব রেয়ার আর্থ মেটেরিয়ালস এবং ইম্পর্ট্যান্ট কস্টলি মেটেরিয়ালস আফগানিস্তানে কিন্তু আছে, যেগুলো সবটা এখনও পর্যন্ত আফগানিস্তানে জমাই হয়ে আছে, কিন্তু সব ধরতে হবে। এইটাকে লক্ষ্য রেখেই সম্ভবত চীন আফগানিস্তানের সঙ্গে প্রথম হচ্ছে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। পাকিস্তানের সঙ্গে যদিও আফগানিস্তানের সম্পর্কটা ভালো নয়, এবং ইরানের সঙ্গেও সম্পর্ক খুব একটা যে ভালো তা নয়। কিন্তু ভারত যখন দেখলো যে চীন ওখানে ঢুকছে, তখন ভারত ওখানে আস্তে আস্তে করে নিজেকে ওখানে নিজের পা ফেলার চেষ্টা করলো। কারণ ভারতেরও আফগানিস্তানের সঙ্গে একটা ব্যবসা বাণিজ্য করা বা আফগানিস্তান হয়ে এবং মধ্য এশিয়ায় চলে যাওয়া, এই রাস্তাটা খুব দরকার ছিল। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের খুব একটা মতের মিল হচ্ছে না, এবং তার জন্য ভারত কী করলো, ইরানকে ইরানের মধ্য দিয়ে আফগানিস্তান যাওয়া এবং আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় পৌঁছে যাওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের জন্য, সেই জন্য ইরানেরও ছাব্বার পোর্টটা কিন্তু ভারত ওখানে ডেভেলপ করেছে। এখান থেকে ছাব্বার পোর্টে মালপত্র যাবে, এবং ছাব্বার পোর্ট থেকে ল্যান্ডে মানে ভূমিগতভাবে রাস্তা দিয়ে, রোডস দিয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় বিভিন্ন মালপত্র ভারত পাঠাতে পারবে। অর্থাৎ পাকিস্তানকে অ্যাভয়েড করেও কিন্তু ভারত বিভিন্ন মালপত্র আফগানিস্তান এবং মধ্য এশিয়াতে পাঠাতে পারবে। এইটা ভারতের একটা মস্ত বড় সুযোগকে ভারত হাতছাড়া করতে চায়নি। তো তালিবান যখন একেবারে দেখা গেল যে প্রকৃতপক্ষে 2021 সালের পর থেকে ওখানে 2021 এর শেষের দিকটা 2022, 2023 যখন ধীরে ধীরে নিজেদের আফগানিস্তানে পুরো হচ্ছে যে নিজেদের কবজায় নিয়ে চলো, এবং আমেরিকা যে সমস্ত প্রচুর যে যুদ্ধাস্ত্র ওখানে ফেলে গেছিলো বাগরাম এয়ারপোর্টে এবং অন্যান্য বিভিন্ন জায়গায়, তো সেইগুলো তালিবান আস্তে আস্তে উদ্ধার করলো এবং সেগুলো ব্যবহারোপযোগী করে তুললো, এবং আস্তে আস্তে তাদের সৈন্যবাহিনী, তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, একটা প্রশাসন চালাতে গেলে একটা পরিবর্তন হলে যা হয়, সেই পরিবর্তনটা সবটা এনশিওর করলো। এবং আগের যে সরকারের হামিদ কারজাই বা আশরফ গনির সময় যে সমস্ত সেনাধ্যক্ষ বা যে সমস্ত সমর্থক লোক ছিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক ছিল, তাদের বেশ কিছু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল, বা কিছু লোক গুম হয়ে গেল, বা কিছু লোক হচ্ছে যে তালিবানের সঙ্গে মিশে গেল, এবং সৈন্য সামন্তের মধ্যেও কিছু লোক তালিবান সৈন্যবাহিনীর মধ্যে যোগ দিয়েছে বলে শোনা যায়। তো সত্যতা বলা খুব মুশকিল। তো যাই হোক, এইটা একটা ব্যাপার হলো। এখন চীনের নজর ছিল, চীন তো দীর্ঘদিন যাবতই পাকিস্তানকে সাহায্য করছেই আমরা জানি, এবং তার একটা স্বার্থও আছে। চীন হচ্ছে বালুচিস্তানের গাদার পোর্টটাকে গাদার পোর্টটাকে ডেভেলপ করছে। গাদার পোর্ট ডেভেলপ করার ফলে ওখান দিয়ে চীন ওখানে তার জাহাজ পাঠাচ্ছে, এবং পাকিস্তানের জল জাহাজ পাঠাচ্ছে এবং মালপত্র পাঠাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে এসছে। এবং চীন এখন ওখানে শিপয়ার্ড তৈরি করছে, অর্থাৎ মস্ত বড় একটা রোডস তৈরি করছে, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি। তো শিপয়ার্ড তৈরি করছে, তাহলে চীনের একটা স্বার্থ পাকিস্তান অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এবং পাকিস্তান আবার চীন এবং আমেরিকা দু দেশেরই হচ্ছে দুপা রেখে চলে। তার জন্য তাদের বিভিন্ন সময় অনেক অসুবিধা হয়, কিন্তু এটা ওদের একটা পলিসির মধ্যে, স্টেট পলিসির মধ্যে আছে। দুটো দেশকেই খুশি রেখে দু দেশের কাছ থেকেই বিভিন্নভাবে লোন নেওয়া, বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টকে নিয়ে সাহায্য করা, এসবের জন্য সচেষ্ট থাকে। তো সেটা একটা অন্য বিষয়, সেটা পরে আলোচনা করা যাবে একদিন। তো বিষয়টা হচ্ছে, এরপরে যখন দেখা গেল যে চীন এইভাবে ঢুকছে, তখন ভারতও আস্তে আস্তে আফগানিস্তানে পা ফেলার চেষ্টা করলো। আফগানিস্তানে যে ভারতের যে অ্যাম্বাসি ছিল, যেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলো যখন তালিবান পুরোপুরি আসে, এবং যে সমস্ত শিখ ধর্মাবলম্বী মানুষ ওখানে গুরুদ্বার থাকতেন, তাদের বেশিরভাগ লোক এবং বিশেষত তাদের ধর্মগ্রন্থ, সে ধর্মগ্রন্থকে নিয়েও ভারতের যে আমাদের বিমান এবং আমাদের মন্ত্রী যে ওখান থেকে তাদেরকে সসম্মানে এখানে নিয়ে চলে এসেছিলো, কারণ ওখানে ধর্মগ্রন্থের মর্যাদা থাকবে না, এই একটা সময় খুব সন্দেহ হয়েছিল। তো ভারত আস্তে আস্তে করে সেখানে পা ফেলা শুরু করলো। তার পিছনে আরও একটা কারণ আছে, সেটা যে ভারত আফগানিস্তানের যে উন্নয়নে তার কিন্তু অনেকদিন ধরে একটা কন্ট্রিবিউশন আছে। যেমন ওই যে প্রায় 20 বছর সময়, 2001 থেকে 2021 সাল পর্যন্ত, যে সময়টা হামিদ কারজাই এবং আশরফ গানি ওখানে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, সেই সময় আফগানিস্তানের যে পার্লামেন্ট বিল্ডিং, সেই মস্ত বড় একটা পার্লামেন্ট বিল্ডিং অনেক টাকা খরচা করে ভারত বানিয়ে দিয়েছিল। সেটা সম্পর্কের স্বার্থেই, যে ঠিক আছে ওখানে আফগানিস্তান এত খরচা করে একটা পার্লামেন্ট বিল্ডিং বানাতে পারবে না, শুধু একটা অনেক টাকা খরচা করে একটা খুব
স্বচ্ছ সুন্দর একটা পার্লামেন্ট বিল্ডিং কিন্তু ভারত তৈরি করেছিল। এর বাইরেও যখন আফগানিস্তানে এই তালিবান ক্ষমতায় এলো তখন ওখানে অনেক কিছু ক্রাইসিস হয়েছিল। ক্রাইসিস মানে প্রথম হচ্ছে যে ওখানে ফুড ক্রাইসিস হয়েছিল, তখন ভারত সেখানে অনেক গম পাঠিয়েছে। তারপর ওষুধের ক্রাইসিস হয়েছে, সেখানে মেডিসিন পাঠিয়েছে। এবং করোনার সময় ভ্যাকসিনের একটা বিরাট ব্যাপার হয়েছিল, ভারত সেখানে ভ্যাকসিন পাঠিয়েছে। এবং পরবর্তীকালে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, সেই সমস্ত ভ্যাকসিন পাঠিয়েছে। এই যে যখনই যে কোনো ক্রাইসিস হয়েছে আফগানিস্তানে, সেখানে ভারত কিন্তু সাহায্য করেছে। এবং চীনের সাহায্য এবং ভারতের সাহায্যের মধ্যে একটা তফাৎ আছে। চীন যেখানে সাহায্য করতে যায় সবসময় ঋণ দিয়ে সাহায্য করে, এবং সেই ঋণে অত্যন্ত চড়া সুদ নেয়, এবং আস্তে আস্তে সেই দেশটাকে কব্জা করার চেষ্টা করে। একটা যে ঋণ জালে, ডেথ ট্র্যাপে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা রিসেন্ট দেখলাম শ্রীলঙ্কাতেও তাই করেছে। শ্রীলঙ্কাতে একটা পোর্টকে নিয়ে শ্রীলঙ্কাতে ঢুকে যে শ্রীলঙ্কার অর্থনীতিকে কব্জা করার চেষ্টা করে। তো সেটাও একটা অন্য বিষয়, সেটা অন্য সময় একটা আলোচনা করা যাবে। এরপরে তো ভারত আস্তে আস্তে করে এই যে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটা তৈরি করলো, এবং আফগানিস্তানও বুঝতে পারলো যে এই যে উপমহাদেশ, এই উপমহাদেশে ভারতই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু। এবং তারাও আস্তে আস্তে ভারতের উপর তাদের বিশ্বাসটা বাড়লো, এবং ফলে কী হলো, ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা সম্পর্ক তৈরি হলো। এবং আস্তে আস্তে দূতাবাসের লোক বাড়লো। এখান থেকে ভারতীয়রা আফগানিস্তান যেতে আরম্ভ করলো বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে। আফগানিস্তান থেকে কিছু যুবকরা ভারতে এসে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে গেল। এসব সরকারিভাবেই মানে আপনার অ্যাম্বাসি মারফতেই এই সমস্ত কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়েছে, এবং সম্পর্ক একটা আস্তে আস্তে করে তৈরি হয়েছে। ভারতেরও লক্ষ্য কিন্তু একটা আছে, ভবিষ্যৎ স্বার্থ। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে মধ্য এশিয়ার সঙ্গে ব্যবসা করা, সেটা মানে ওই ইরানের 56 পোর্টের মধ্য দিয়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আফগানিস্তানের যে ওই যে রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে, যে ভয়ানক খনিজ সম্পদের একটা সমৃদ্ধ দেশ, সেই খনিজ সম্পদ যদি ভারত পাই, বিশেষ করে লিথিয়াম আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ ব্যাটারি তৈরি করার জন্য। মানে এই ছোটো টোটো গাড়ি মেশিন বলুন, কম্পিউটার বলুন, মোবাইল বলুন, এই যে ব্যাটারি তৈরি করার জন্য, এবং অন্যান্য সোনা আর যে সমস্ত গুরুত্বপূর্ণ খনিজ আছে, সেগুলো যদি আফগানিস্তানের কাছ থেকে ভারত পাই, এবং ন্যায্য দামে পাই, এবং মানে প্রকৃত বিনিময়ের মধ্য দিয়ে পাই, তারপরে ভারত এবং আফগানিস্তান দুই দেশে উপকৃত হবে। ভারতও তাদেরকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাহায্য করবে বা বিনিময় হবে, এবং আফগানিস্তান থেকে ওই সমস্ত মেটেরিয়ালস পাবে। এইটা ভারতের কাছে একটা নিজস্ব স্বার্থের ব্যাপার কিন্তু আছে। এবং যেহেতু দীর্ঘদিন একটা সাংস্কৃতিক সম্পর্ক আফগানিস্তানের সঙ্গে ভারতের ছিল, সেইটা এই সম্পর্কটা তৈরি করতে একটা সাহায্য করেছে। এখন এই যে ইউএলজির যে মিটিংটা গত 7ই জুলাই হয়েছে নিউ ইয়র্কে, এই মিটিংয়ে একটা প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবটা হচ্ছে যে, সেই প্রস্তাবটা শুনলাম যে সেটা জার্মানি নিয়ে এসেছিলো। যে সেই জার্মানি প্রস্তাবটা নিয়ে এসেছিলো যে আফগানিস্তানে কোঅপারেশন বজায় রাখা হবে, কিন্তু আফগানিস্তানে একটা রেজলিউশন লেখা হলো যে আফগানিস্তানকে হিউম্যান রাইটস এনশিওর করতে হবে, আফগানিস্তানকে ইনক্লুসিভনেস আনতে হবে, আফগানিস্তানকে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে, এবং আফগানিস্তানকে আরও স্বচ্ছ প্রশাসন দিতে হবে। অর্থাৎ আফগানিস্তানে যেভাবে মূলত মহিলাদিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মহিলাদিকে স্কুল কলেজ যেতে হচ্ছে না, মহিলাদিকে কোনো বিউটি পার্লার যেতে হচ্ছে না, মহিলাদিকে এককভাবে সিঙ্গেল বাইরে পুরুষ ছাড়া বাইরে বেরোতে পারবে না, মহিলাদের সর্বদা একটা দমনপীড়নের মধ্যে রাখার যে অবস্থা আছে, এইটা ইন্টারন্যাশনাল কমিটির কাছে একটা হেডেকের কারণ। আর দ্বিতীয়ত, ওখানে যে ডেমোক্রেসি নাই এবং এক ধরনের অটোক্রেসি চলছে, সেটাকেও ইন্টারন্যাশনাল কমিটি খুব ভালো চোখে দেখে না। তো এইটা হয়, তখন এবারে সবাই ভোটাভুটি হয়, কিন্তু আমাদের যে ভারতের প্রতিনিধি, তিনি ভোটদানে বিরত থাকেন। এবং তার কারণটা হচ্ছে, তিনি বলেন, ব্যাখ্যা দেন, আমি আগেই বললাম যে আসলে ওখানে যে টেররিজমের বিরুদ্ধে যে একটা রেজলিউশনে লেখার কথা, এই জাতীয় যে সংগঠন আফগানিস্তানের মাটিতে সয়েলে যে বেড়ে উঠছে, এবং তারা সেই উগ্রপন্থী সংগঠন ভারতে এবং অন্যান্য দেশে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে, এইটা খুব পরিষ্কার করে এখন লেখা হয়নি। সেই জন্য আমরা কিন্তু এটাতে ভোট থেকে বিরত থেকেছি। তো এই একটা ইস্যুতে ইন্ডিয়া ভারত ইউএনজির ওই রেজলিউশনে সই করতে রাজি হয়নি, সই করেনি, এবং ওখানে অ্যাবসেন্ট থেকেছে। তো এই ঘটনার ফলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি খুশি যারা হয়েছে, সেটা হচ্ছে আফগানিস্তান খুশি হয়েছে। কারণ আফগানিস্তান নিজেরাও ভাবেনি যে ভারত এইভাবে এত বড় একটা ইউএনজি মিটিংয়ে আফগানিস্তানের বিরুদ্ধে, বা আফগানিস্তানের যে মানে আফগানিস্তানের জন্য যে সমস্ত কথাগুলি রেখে রেজলিউশন নেওয়া আছে, এবং সেইখানে ভোট দিতে বিরত থাকবে। কারণ ভারতের কাছে বিষয়টা পরিষ্কার যে আফগানিস্তানে যে বাস্তবটা, সেই বাস্তবটাকে মেনে নিতে হবে।
আফগানিস্তানে একটা তালিবান সরকার অলরেডি 4 বছর চলছে। তারা ওখানে একটা প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে এবং তারা তাদের মতো করে যে নিয়মকানুনগুলো সেগুলো চালু করে তারা বাস্তবায়িত করেছে। এটাকে আপনি অ্যাভয়েড করে, এটাকে পুরোপুরি অবজ্ঞা করে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু ওখানে কোনো রকম শান্তি বা ওখানে কোনো রকম যে তারা একটা উন্মুক্ত পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ এবং একটা ইনক্লুসিভনেস, মানে পুরুষ মহিলা সমস্ত জাতপাত মিলিয়ে একটা ইনক্লুসিভনেস, সেটা কিন্তু আশা করা খুব মুশকিল। সেটা আশা করা তখনই যাবে যদি ওদের সঙ্গে আমরা কর্ডিয়ালি মেশামেশি করি এবং বিপদ আপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে না, আপনাদেরকে আর একটু উন্মুক্ত হতে হবে, আপনি আরও অন্যান্য দেশ দেখুন তারা কীভাবে উন্মুক্ত হচ্ছে, তাহলে হয়তো সেটা আগামী দিনে সম্ভব হবে। এইটা হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গি। জোর করে চাপিয়ে দিলে, একটা রেজলিউশন ইউএনএতে করে দিলে আফগানিস্তানের তালিবানরা সেটা মেনে নেবে এবং সেই অনুযায়ী সব কিছু করবে, তাতে কি গিয়ে আসে না। আজকে 4 বছর যাবৎ, তাদেরকে প্রায় 4 বছর হতে চললো, 4 বছর যাবৎ ইন্টারন্যাশনাল কমিটি আফগানিস্তানের তালিবানকে রেকগনাইজ করেনি। তাদের প্রতিনিধিদের অন্য দেশে যাওয়া বারণ আছে, তাদের প্রতিনিধিদের ভিসা পাওয়া যায় না, ওখানে সব দেশের এম্বাসি খুলেনি। তো ফলে তাদেরকে নিজেদের মতো করে কাছে টেনে নিয়ে এসে তাদের সময় অসময়ে পাশে দাঁড়িয়ে এবং সেখানকার আর্থিক উন্নতিতে সাহায্য করে, সেখানকার পড়াশোনার সঙ্গে সহযোগিতা করেই ধীরে ধীরে পরিবর্তনটা আনতে হবে। কোনো রেজলিউশন সবাই মিলে নিয়ে চাপিয়ে দিলে কিন্তু সেটা খুব একটা কিছু কার্যকরী হবে না। এটা ভারতের দৃষ্টিভঙ্গি বলে আমার মনে হয়েছে, সেই জন্য ভারত ওই ভোটদান থেকে বিরত থেকেছে। তো এই ঘটনাটা আজকে এই বর্তমান পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাটার পরে আগামী দিনে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও ভালো হবে। তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিটির যে ভাবনাটা, সেই ভাবনাটার সঙ্গে ভারতবর্ষও একমত যে ওখানে আরও ইনক্লুসিভনেস দরকার, একটা ডেমোক্রেটিক প্রসেস অদূর ভবিষ্যতেও সেটা শুরু করা দরকার এবং আফগানিস্তান আস্তে আস্তে তার সামগ্রিক উন্নতির ব্যাপারে সচেষ্ট হোক, সেটা ভারতের একটা দৃষ্টিভঙ্গি। এটা বিভিন্ন যে রিপোর্ট টিপোর্ট পড়ে আমার এটা মনে হয়েছে। ধন্যবাদ, নমস্কার।